তুমি আমার প্রিয় একজন। আমি তোমায় হারাতে পারবো না। আর কয়েকটা দিন সময় দাও, তারপর তোমায় জমিদার বাড়ির বউ করে নিয়ে যাও। তুমি আমার মনের রানী হয়ে রইবে চিরকাল। তুমি আমায় আর নিঃস্ব করে দিও না। আমি আমার জীবনের প্রিয় প্রথম নারী, নিজের মাকে হারিয়েছি, কিন্তু তোমায় হারাতে পারবো না। তুমি আমার জীবনের সব থেকে প্রিয় রমণী। এখন তোমায় চিরকাল আগলে রাখার অধিকারটা আমায় দিও, চিরকালের জন্য। কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই কিশোরী সত্তা কেঁপে উঠল। কথাটার গভীরতা অনেকটা। এই গভীরতা মাপার সাধ্য কিশোরীর নেই। এর মাঝে নাজিম পা বাড়িয়েছে জিপের দিকে। পিছে রেখে গেল দ্বিধাগ্রস্ত হওয়া এক কিশোরীকে। 3 দিনের জন্য শহরে যাচ্ছে সে। ফিরে এসে আবার দেখা হবে কিশোরীর সাথে। নিশুতি তাকিয়ে রইল নাজিমের চলে যাওয়ার দিকে। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। গোধূলি লগ্নে এই সময়টা অনেক রোমাঞ্চকর। নিকুঞ্জ গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছে। আজ সে জীবনের প্রথম কেসটা জিতেছে। সত্যের হয়ে লড়েছে, আর জয়টাও সত্যের হয়েছে। এটা ভেবেই ভালো লাগছে তার। পেশাটা তার অনেক সাধনার। মানুষকে তার ন্যায্য অধিকার পাইয়ে দিতে এই পেশাটা বেছে নেওয়া, অন্যায়কারীকে শাস্তি প্রদান করা। বাড়িতে আসার পথে গ্রামের মাঝ রাস্তায় তার গাড়িটা নষ্ট হওয়ায় হেঁটে আসতে হচ্ছে তাকে। অল্প কিছু সময় লাগবে পৌঁছাতে, তাই আর কোনো গাড়ি নেওয়া হয়নি। কিছুটা পথ পাড়ি দিতেই দূর হতে মানুষের শোরগোল ভেসে আসার শব্দ নিকুঞ্জের কর্ণকুহরে প্রবেশ করলো। কিছু মানুষ ছুটে যাচ্ছে কোথাও। নিকুঞ্জ বুঝতে পারছে না কি হয়েছে। সে কিছুটা সামনের দিকে এগিয়ে গেল। সামনে একজন বৃদ্ধ মানুষকে গিয়ে বলল, সবাই কোথায় দৌড়ে যাচ্ছে, আর এত শোরগোল কিসের? লোকটি বলল। সামনে বাড়িতে একজন লোক অসুস্থ হয়ে পড়েছেন। বলেই লোকটা চলে গেল। নিকুঞ্জ বাড়ির দিকে তাকিয়ে দেখলো এটা তো নবনীতার বাড়ি। সে আর সময় ব্যয় না করে কিছু না ভেবেই নবনীতার বাড়িতে দ্রুততার সহিত হেঁটে চলল। নবনীতা উঠানে গফুর মিয়ার পাশে বসে কান্না করছে। গফুর মিয়া বুকের যন্ত্রণায় ছটফট করছে। আশেপাশে লোকেরা জড়ো হয়ে আছে। গোধূলি বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে চারিদিকে। নিস্তব্ধতা বিরাজ করছে গ্রাম্য পট্টায়। নিশুতি পা টিপে টিপে বাড়িতে ঢুকলো। হাতের থলেটা ওড়না দিয়ে আড়াল করে রেখেছে, কেউ যেন দেখে না ফেলে। বাড়িতে ঢুকতেই দেখতে পেল কিছু মানুষ তাদের বাড়ি হতে বেরোচ্ছে। হঠাৎ এত মানুষের আগমনের কারণটা বোধগম্য হলো না কিশোরীর। সে উঠানে প্রবেশ করতে নবনীতা বসে থাকতে দেখলো বারান্দায়। অন্ধকারে অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে আকাশের পানে। এর মাঝে বাড়িটা লোকশূন্য হয়ে পড়েছে। সে আশেপাশে তাকিয়ে মাকে খুঁজলো, কিন্তু দেখতে পেল না। চুপ করে ঘরে গিয়ে থলেটা চৌকির নিচে কাঠের বক্সের সযত্নে রেখে দিল। পাশের ঘর হতে নয়নার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। হয়তো কারোর সাথে কথা বলছে। অপরিচিত পুরুষালী কণ্ঠ শুনে কৌতূহলী হয়ে ঘরে উকি দিল। দেখলো শহরে জামা কাপড় পরা এক ছেলে তাদের গ্রামের গ্রাম্য ডাক্তার নিয়ে ঘর হতে বেরিয়ে আসছে। নিশুতি তা দেখে দরজার একপাশে চেপে দাঁড়ালো। নিকুঞ্জ ডাক্তারের সাথে কথা বলতে বলতে বেরিয়ে এসে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে ঘরের ভেতরে থাকা নয়নার দিকে তাকিয়ে আবার নিশুতির দিকে তাকালো। সে বুঝতে পারলো দুজন যমজ। নিশুতি এই সুযোগে দাদির ঘরে পা বাড়ালো। নিকুঞ্জ আর না দাঁড়িয়ে ডাক্তারকে এগিয়ে দিতে গেল। নিশুতি দাদির ঘরে এসে দেখে জমিরন বিবি ঘুমোচ্ছে। পাশেই নয়না বসে আছে। নয়না একটু পরপর ফুঁকাচ্ছে। নিশুতি গিয়ে দাদির মাথার কাছে বসলো। নিশুতি কান্না করার কারণ জানতে চাইবে, এমন সময় নয়না নিশুতিকে দেখে হাউ মাউ করে কেঁদে দিল। এতক্ষণ শক্ত হয়ে থাকলেও সেই খোলস হতে বেরিয়ে আসতে হলো তাকে। নিশুতির কান্না দেখেই ভয় পেয়ে গেল। এই নয়ন, কাঁদছিস কেন? দাদির কি হয়েছে? ডাক্তার চাচা কেন আসছিল? উৎকণ্ঠিত হয়ে বলল নিশুতি। নিশুরে, আব্বু অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। বুকে অনেক ব্যথা করছিল। আব্বাকে হাসপাতালে নেওয়া হয়েছে একটু আগে। মা আর করিম চাচাও গেছে। দাদি আব্বার এই অবস্থা দেখে অসুস্থ হয়ে গেছে। আব্বা ভালো হয়ে যাবে তো বল নিশু? কেঁদে বলল নয়না। নিশুতি কথাগুলো শুনে আর ঠিক থাকতে পারলো না। আচমকা এমন খবর পেতেই সেও কান্নায় ভেঙে পড়ল। এত কিছু হয়ে গেল আর সে বাড়িতেই ছিল না। আব্বাকে সে দেখতেও পেল না। আব্বার কিছু হলে তাদের কি হবে? কান্না করো না, তোমার বাবা সুস্থ হয়ে যাবে। খবর পেয়েছি এখন উনি আগের থেকে একটু সুস্থ বোধ করছেন। আগামীকাল হসপিটাল হতে বাড়ি চলে আসবে সবাই। কিছুদিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবেন তিনি। নবনীতা কন্দনরত মলিন চক্ষুদায় মেলে নিকুঞ্জের দিকে চাইল। নিকুঞ্জ এসে নবনীতার কিছুটা দূরে দাঁড়িয়েছে। নবনীতার চোখে নানা প্রশ্নের সমাহার। সে এমন সময় মনের উৎকণ্ঠা চেপে রাখলো। সামনের মানুষটিকে দেখে জমিদার বাড়ির মন্দ মানুষদের মতো মনে হচ্ছে না। আসলে এই মানুষটার বাহিরে যেমন, মনটাও কি তেমন, নাকি সব ছলনা? মানবটির চোখের দৃষ্টি তীক্ষ্ণ। চোখের ভাষাও কেমন এলোমেলো, যা সহজে বোঝা কারো পক্ষে সম্ভব নয়। সুদর্শন মানবটির স্নিগ্ধ চেহারার মতোই কি তার মন? তার কাছে মানবটিকে প্রহেলিকার থেকে কম মনে হচ্ছে না। জমিদারের রক্তে যে বিশ্বাসঘাতকতা বিদ্যমান, সহজে কাউকে বিশ্বাস করা যায় না। আপনি আমাদের কেন সাহায্য করছেন? চোখের অশ্রু মুছতে মুছতে নবনীতা বলল। ক্রন্দনরত কিশোরীর মুখে এমন প্রশ্ন শ্রবণ হতেই অবাক হলো নিকুঞ্জ।
এমনভাবে কথাটা বলল কেন সে বলল না। এটা কি ধরনের কথা? বুড়ুকুচকে বলল নিকুঞ্জ। আপনারা তো কোনো স্বার্থ ছাড়া কাউকে সাহায্য করেন না। নিকুঞ্জ বুঝলো না এই কথার অর্থ। সরাসরি বলো, এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমার পছন্দ নয়। আর কি কারণে আমাকে স্বার্থপর মনে হলো ব্যাখ্যা দাও। গম্ভীর মুখে বলল নিকুঞ্জ। আজ আপনাদের জন্য আমার আব্বার মর্ম অবস্থা। আব্বা আপনার চাচার থেকে টাকা নিয়েছিল। সেই সময়ে আপনার চাচা আব্বাকে বলেনি সময় মতো টাকা না দিলে টাকার হার বৃদ্ধি পাবে। আব্বা প্রথমবার টাকা সঠিক সময়ে দিলেও পরের বার দিতে পারেনি। আজ তিনি টাকা নিতে এসেছিলেন, কিন্তু টাকা দিতে পারেনি আব্বা। কয়েকটা দিন সময় দিয়ে গেছিল, সাথে বলেছিল 3000 টাকা সুদ দিতে। কিন্তু সন্ধ্যার আগে জমিদার বাড়ি হতে একজন এসে খবর দিয়ে গেল আমাদের নদীর পাড়ের জমি দখল করে নেওয়া হয়েছে। সেই কথা শুনেই আব্বা অস্থির হয়ে যায়, বুকের ব্যথায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। আপনারা এত নিষ্ঠুর কেন? আমাদের সকল সুখ কেড়ে নিলেন। আমাদের গরিবদের কথা কেন ভাবেন না? আপনারাই দায়ী আমার আব্বার এই অবস্থার জন্য। এখন এসে আবার আমাদের সাহায্য কেন করছেন? ওই সাহেবই গাড়ি করে আবার হসপিটালেও পাঠালেন। বাহ, ভালো মানুষের মুখোশ সবসময় কেন পরে থাকেন বলুন তো? রাগে ক্ষোভে চিল্লিয়ে বলেই আবার কান্নায় ভেঙে পড়ল নবনীতা। হাঁটুতে মুখ গুজে অঝরে অশ্রু বিসর্জন দিতে লাগলো সে। নিকুঞ্জ নবনীতার কথা শুনে স্তব্ধ হলো। শেষের কথাটা শুনে রাগে চোয়াল শক্ত করে ফেলল সে। অন্যায় করেছে একজন আর এই মেয়ে আরেকজনকে দোষারোপ করছে। আজব। দীর্ঘশ্বাস টেনে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো। আমি কখনো মানুষ দেখানো কাজ করি না। আমি যেমন তেমন ভাবেই সকলের সামনে নিজেকে তুলে ধরি। তোমার যদি চাচার মতো আমায় নিয়ে ভ্রান্ত ধারণা হয় তাহলে তুমি ভুল, কারণ আমি ওনার মতো নই। আমার কখনো মুখোশ পরে থাকার প্রয়োজন হয় না, বরং আমি মানুষকে মুখোশের আড়াল হতে টেনে হিঁচড়ে তার আসল রূপে সবার সামনে তুলে ধরতে ভালোবাসি। আমি কেমন তা অবশ্যই অন্য কারো থেকে জানতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না। তাই আমার পার্সোনালিটি না চিনে এইভাবে কথা বলার রাইট তোমার নেই। শক্ত পুরুষালী ভরাট কণ্ঠে বলে উঠল নিকুঞ্জ। নবনীতা কিছু বলবে এর মাঝেই নিকুঞ্জের মুঠোফোন বেজে উঠল। নিকুঞ্জ প্যান্টের পকেট হাতড়ে মুঠোফোনটি পেয়ে কল রিসিভ করলো। নিকুঞ্জ, তুই কই? সকাল থেকে তোকে কল করছি, রিসিভ কেন করছিস না? কেস নিয়ে ব্যস্ত ছিলাম। তোর কণ্ঠ এমন লাগছে কেন নাজিম? আর গাড়ির শব্দ আসছে কেন? তুই কোথায়? আমি শহরে এসেছি আজ। বাবার সাথে একটু ঝামেলা হয়েছে, তাই মনটা ভালো নেই। তুই তো জানিস তোর চাচা কি করেছে। আমার আর বলার কোনো কিছু নেই তাকে। মায়াকে দেখে রাখিস। শোন, আমি এখন রাখছি, গন্তব্যে পৌঁছে গিয়েছি, পরে কথা হবে। ঠিক আছে, মায়ের জন্য চিন্তা করিস না, আমি আছি। তুই কাজ শেষ করে চলে আসিস। বলেই কল কেটে পুনরায় পকেটে রাখলো মুঠোফোনটি। ডাক্তার তোমার দাদিকে কিছু খাবার ওষুধ দিয়েছে, সেগুলো কাঠে টেবিলের ওপর রেখেছি। সেগুলো নিয়ম মাফিক ভাবে খাইয়ে দিও। তোমরা 4 জন খাবার খেয়ে শোও। চিন্তা করো না আর। ঘরের দরজা ভালোভাবে লাগিয়ে রেখো আর সাবধানে থেকো। আমি চললাম। নরম স্বরে বলে আর দাঁড়ালো না। নিকুঞ্জ উঠান পেরিয়ে বাড়ির বাহিরে চলে গেল। নবনীতা আশ্চর্যিত হয়ে তাকালো নিকুঞ্জের দিকে। অবাক হয়েছে সে। এত বাজেভাবে কথা বলার পরে এত নরম স্বরে কথা বলবে আশা করেনি নবনীতা। মনে হাজারটা প্রশ্ন উকি দিচ্ছে তার। সে কি ভুল করে ফেলেছে? নবনীতা উঠে দাঁড়ালো কিছু একটা মনে করে। দ্বিধাদণ্ডিত পা ফেলে নিকুঞ্জের পিছু ছুটল। নিকুঞ্জ বাড়ির আঙিনা পেরিয়েছে। পেছনে কারো পায়ের ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করতেই হাঁটা থামিয়ে পিছু ফিরল সে। নবনীতা নিকুঞ্জের হঠাৎ থেমে যাওয়াতে নবনীতাও থমকে দাঁড়ালো। কিছু বলবে? কপাল কুঁচকে নিকুঞ্জ বলে উঠল। নবনীতা হাঁসফাঁস করতে লাগলো। কথাগুলো সাজিয়ে নিল মনে মনে। দাদি, ওষুধের দাম কত টাকা হয়েছে বলেন, আমি আপনাকে টাকা শোধ করে দিব। ঠোঁট ভিজিয়ে নবনীতা বলল। টাকা দেওয়ার প্রয়োজন নেই। আর তোমার বাবার সকল চিকিৎসার খরচ সব আমি দিয়ে দেব। এটাও দেওয়ার প্রয়োজন নেই তোমাদের। সব চিন্তা বাদ দিয়ে ঘরে যাও। রাতের বেলায় বাহিরে একা থাকা তোমার জন্য ভালো নয়। খেয়ে শুয়ে পড়ো। আদেশের স্বরে কিছুটা রেগে গেলে নিকুঞ্জ চলে গেল। নবনীতা দাঁড়িয়ে ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। বিস্মিত হয়ে তাকিয়ে থাকলো পথের দিকে। এই জমিদার তাকে রাগ দেখিয়ে গেল। চাচা, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। আহাদ রেহমানি বৈঠকখানায় বসে জমির কাগজপত্র যাচাই বাছাই করছিল। এমন সময় মজিদ এসে উক্ত কথাটি বলল। বল, কি জরুরি কথা? আহাদ রেহমানি কাগজপত্র রেখে সোজা হয়ে সোফায় বসে বলল। কেমনে যে বলি বুঝতেছি না। আরে বল, টাকা দরকার নাকি এত আমতা আমতা করছিস কেন? আসলে টাকার কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে নাজিম ভাইজান রেনিয়া। নাজিম আবার কি করেছে? কপাল কুচকে বলল আহাদ রেহমানি। গুপ্তচরের থেকে পাওয়া খবর মোতাবেক নাজিম ভাইজান একটা মেয়েকে পছন্দ করে কয়েকদিন ধরে। ঢোক গিলে বলল মজিদ।
পছন্দ করতেই পারে, আমার ছেলে বলে কথা, কোনো বড় ঘরের মেয়েকেই পছন্দ করবে। মেয়েটার খোঁজ খবর নিয়েছিস? হাসি মুখে বলল আহাদ রেহমানি। খোঁজ নিয়েছি চাচা, গ্রামের মাথায় গফুর মিয়া আছে, তার মেজো মেয়েকে ভাইজানের পছন্দ হয়েছে। এটাও শুনলাম ভাইজান শহর থেকে ফিরলেই আপনাকে বলে মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠাবে বিয়ের জন্য। আহাদ রেহমানির হাসি মাখা মুখটা থমথমে হয়ে গেল। রাগ হলো ছেলের প্রতি। উচ্চবর্গের মেয়ে থাকতেই গরিবের মেয়েকে পছন্দ হলো। ছেলে তার একরোখা, এই মেয়েকেই বিয়ে করে বাড়ি তুলবে, এটা তিনি জানেন। ছোট লোকের বাচ্চাকে সে কোনোদিনও মানবে না। মেয়েটিকে রাস্তা থেকে সরাতে হবে, এমনভাবে যেন নাজিম তাকে সন্দেহ না করে। মাথা ঠান্ডা করে পরিকল্পনা সাজাতে হবে, যেন সাপ মরে লাঠিও না ভাঙে। কপালে আঙুল ঘষে ভাবতে লাগলো কিভাবে আপদকে পিছু হটানো যায়। হঠাৎ এক দমকা হাওয়ার মতো সব এলোমেলো হয়ে গেল। বিষণ্ণতা, দীর্ঘশ্বাস, মনের ব্যথা সব মিলিয়ে মনের আকাশটা আজ ভঙ্গুর। চারিদিকে প্রিয় কিছু হারানোর মাতম। গফুর মিয়ার বাড়ি আজ আনন্দঘন হলেও যেন সেই আনন্দে কোনো প্রাণ আভাস নেই। সেই আনন্দ বাড়িটা আশেপাশের অল্প কিছু মানুষ গফুর মিয়ার বাড়িতে আজ উপস্থিত। সবার মুখে মুখে বিয়ে বিয়ে কলরব শোনা যাচ্ছে। প্রতিবেশীরা বিয়ের বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করছে। গফুর মিয়া অসুস্থ থাকায় বসে সবকিছু পর্যবেক্ষণ করছেন। তার মুখে ফুটে উঠেছে অসহায়ত্ব, অসম যন্ত্রণা। আশা বেগমের মেয়ের বিয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। তার মনটাও ভীষণ খারাপ। মেয়েটার জন্য করুণা হচ্ছে, তবুও সে নিরুপায়। লাল রঙা শাড়িতে হাত বুলিয়ে বুলিয়ে দেখছে নিশুতি। লাল শাড়িতে সোনালি সুতোর কারুকাজ করা। তার হাতে পরিহিত লাল রঙের রেশমি চুড়ি। চুড়ির শব্দ আশপাশ প্রতিধ্বনিত হচ্ছে। এই শব্দ মানুষটিকে যেন মনে করিয়ে দিচ্ছে গোলাপ দুটি শুকিয়ে গেছে অনেক আগেই, তবুও নিশিতি তা যত্ন করে রেখেছে তার কাছে। চোখের অশ্রুফোঁটার রূপে ঝরে পড়ছে সে লাল শাড়িতে। আকাশসম কষ্ট নিয়ে চেয়ে আছে হাতের দিকে। কি সুন্দর লাগছে চুড়িগুলো। পুরুষটির পছন্দ অতুলনীয় বলা যায়। ভাবতে মৃদু হেসে উঠল নিশুতি। এই মিশু, ঘরে দরজা দিয়ে কি করছিস? দরজা খোল। নবনীতার হাঁকে দ্রুত নিজের চোখের পানি মুছে ফেলল। চটজলদি খাট হতে উঠে দরজা খুলে দিল সেভাবেই। দরজা খুলতেই নবনীতা বোনের কন্দনরত মুখ দেখতে পেল। নিমিষে তার বুকটা কেঁপে উঠল। মুখ চোখ ফুলে লাল হয়ে গেছে। সে ঘরে প্রবেশ করে আবার দরজা লাগিয়ে দিল। মিশু, কাঁদছিস কেন বোন? কি হয়েছে? উৎকণ্ঠিত ভীত স্বরে বলল নবনীতা। আপা আমি বিয়ে করব না, আমায় বিয়ে দিতে আব্বাকে নিষেধ কর আপা। বলেই হাউমাউ করে কেঁদে উঠল নিশুতি। নবনীতা কন্দনরত বোনকে জড়িয়ে ধরল। আপা আব্বাকে বল না আমি বিয়ে করব না। আব্বা আমার সাথে কেন এমন করলো বলতো? আমি ওই ছেলেকে বিয়ে করব না, তুই মাকে বোঝা। আমায় কেন এইভাবে নদীতে ভাসিয়ে দিচ্ছে? আমি কি আব্বার কাছে অনেক বেশি হয়ে গেছিলাম? আমার জন্য কি সবকিছুতে কম পড়তো? আমি এখন থেকে কম খাবো, কম জামা নিব, তাও বিয়েটা আটকা আপা। না হলে আমার জীবনটা শেষ হয়ে যাবে আপা। আমার জীবনটা শেষ হইতে দিস না আপা। ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে করতে বলতে লাগলো নিশুতি। নবনীতার গাল চোখের পানিতে ভিজে যাচ্ছে। বোন কষ্ট তার সহ্য হচ্ছে না। কিভাবে বোনের কথা শুনবে? একদিকে বোন আর একদিকে গফুর মিয়ার সম্মান। কি করবে সে বুঝতে পারছে না। নিশু চুপ কর বোন, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আব্বা তোর ভালোর কথা ভেবেই বিয়ে দিচ্ছে, দেখিস তুই সুখী হবি। আপা তুই তো বড়, তাহলে তোর বিয়ে না দিয়ে আমার বিয়ে দিচ্ছে কেন? নবনীতার বড্ড কষ্ট হচ্ছে তার বোনের জন্য। ছোট বোনটার অমতে বিয়ে হচ্ছে, আদৌ কি সুখী হতে পারবে? তাকে বাদ দিয়ে ছোট মেয়েকে বিয়ে দিচ্ছে, এতে মানুষের কানাঘুষার অন্ত নেই। তবুও গফুর মিয়া নিশ্চুপ। জানি না বোন। নিশুতি নবনীতাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে হাতের রেশমি চুড়িগুলো খুলতে লাগলো। সব চুড়ি খুলে গুছিয়ে শাড়ি, আলতা আর গোলাপের সাথে একটা থলেতে ঢুকিয়ে নবনীতার হাতে দিল। নবনীতা সেগুলো দেখে কিছুটা অবাক হলো। এতে দামি জিনিস নিশুতা কোথায় পেল? আপা এগুলো তুই সযত্নে রেখে দিস। আমি যখন আসবো এই বাড়িতে তখন দেখে কিছু স্মৃতিচারণ করব। ভালো করে রেখে দিবি, নষ্ট যেন না হয়। মলিন কণ্ঠে নিশুতি বলল। এগুলো কই পেলি তুই? কে দিয়েছে তোকে? অবাক হয়ে বলল নবনীতা। এমন একজন দিয়েছে যার ভাগ্যে আমি ছিলাম না। আমার জীবনে সে নিষিদ্ধ পুরুষ হলেও আমার মনে সে প্রথম ভালো লাগার অনুভূতি জাগানো মানুষ। বলে মলিন হাসি দিল নিশুতি। নবনীতা স্তব্ধ হলো বোনের কথাটা শুনে। কেমন বড়দের মতো চাপা কষ্ট নিয়ে হাসি মুখে কথাগুলো বলছে। তার মানে নিশুতি কি কাউকে পছন্দ করত? তাহলে তাকে আগে কেন বলল না? এই নবনী, ঘরে কি করিস? তুই আর নয়না নিশুতিরে গোসল করাইয়া হলুদ শাড়িটা পরাইয়া দে। আশা বেগম দরজার শিকল ঝাঁকিয়ে বলল। নবনীতা মায়ের ডাকে ভাবনা হতে বেরিয়ে এলো। কৌতূহল দমন করে হাতে থাকা থলেটি এক গোপন জায়গায় লুকিয়ে রাখলো। চল গোসল করবি। বলেই নবনীতা নিশুতিকে কলের পাড়ে নিয়ে গেল। নিশুতি চোখ দিয়ে তখনও টুপটাপ অশ্রু পড়ছে।
নাজিম আজ ভীষণ খুশি। আজ সে বাড়িতে ফিরবে। 3 দিন পর প্রেয়সীকে দেখতে পাবে, সে ভাবতেই মনে ভালো লাগার দোলা দিল। বাড়িতে ফিরে এই রাতেই নিশুতির বাড়ির বিয়ের প্রস্তাব পাঠাবে। আর সময় অপচয় করা যাবে না। মায়াবতীকে তার নিজের কাছে আনার সময় হয়েছে। হাতে থাকা শাড়িটি ব্যাগে রাখলো। শহর থেকে কিছু শাড়ি, গহনা, চুড়ি কিনেছে নিশুতির জন্য। প্রিয় মানুষটির জন্য এগুলোও তার কম মনে হচ্ছে তার। সময় পেলে আরো কিছু জিনিস কিনত সে। ভীতু মেয়েটিকে শাড়ি গহনা পরলে কেমন লাগবে চোখ বন্ধ করে কল্পনা করতে লাগলো। সদ্য ফোটা গোলাপ ফুলের ন্যায় লাগবে ভেবেই হাসলো নাজিম। মেয়েটি কিভাবে তার মনে গেঁথে গেল বুঝতেই পারল না। জীবনের প্রথম ভালো লাগা তার। ভালো লাগাটা যে ভালোবাসার রূপ নিয়েছে আগেই সে বুঝেছে। ভোরের রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু একটা জরুরি কাজ থাকায় 10টার পর বেরোবে সে। নিকুঞ্জ বারান্দায় বসে গভীর ভাবনায় বিভোর হয়ে আছে। আজ খবর পেয়েছে গ্রামের শেষ দিকটায় একজন খুন হয়েছে। আবারও ঘটনার পুনরাবৃত্তি ঘটছে নাকি বুঝতে পারছে না। বাড়ির অবস্থা কেমন বিশৃঙ্খল হয়ে আছে। কেউ কারোর সাথে তেমন কথা বলছে না। এর মাঝে নাজিমের বিষয়টা নিয়েও চিন্তিত। বাড়িতে বিয়ের কথা বললে চাচি কিভাবে নেবে, হয়তো মানতেও চাইবে না। মায়াও কেমন মন মরা, নিশ্চুপ হয়ে আছে। স্বাভাবিক পরিবেশ দরকার বোনের। এত চিন্তায় মাথা ব্যথা করছে তার। আজ আবার মেয়ের বাড়িতে চাচাকে মানিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে। কি হবে যে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল সে। আজ অনেক বড় ঝামেলা হবে সে জানে। এইসব ঝামেলা শেষ কোথায় কে জানে। ভাই আসবো? মায়া কক্ষের দরজার বাহির হতে বলল। ভেতরে আয়। মায়া চুপচাপ হেঁটে নিকুঞ্জের পাশে দাঁড়ালো। তুমি আমায় ডেকেছিলে ভাই? ডেকেছিলাম। চেয়ারে বস, তারপর বলছি। মায়ের কথা মেনে চেয়ারে বসলো। এই কয়েকদিন নতুন চাচির ওপর নজর রেখেছিলি? ভাই রেখেছি। কি বুঝলি? কোনো সন্দেহজনক কিছু বুঝতে পারলি? না ভাই, সারাদিন কক্ষে থাকে, বাহিরে বের হয় না, কথাও বলে না, মাঝে মাঝে কান্না করে দেখেছি। নিকুঞ্জ কথাগুলো শুনে চিন্তিত হলো। তাহলে কি চাচা জোর করে বিয়ে করেছে? সেদিন বাবা আর ওই মহিলার ঝগড়া হয়েছে। মহিলাটা চিল্লিয়ে বলেছিল টাকা তার জীবন শেষ করেছে। কথাটা শুনে নিকুঞ্জ কপাল কুঁচকালো। আর কিছু বলেনি? মহিলাটার কোনো প্রিয় মানুষকে হারিয়েছে বাবার জন্য, আর বাবা বলছিল তাকে রাগালে ওই মহিলার জীবন নরক বানিয়ে দেবে। নিকুঞ্জ বিষয়টা কিছুটা বুঝতে পেরেছে। নতুন চাচির সাথে কথা বলতে হবে তার। চাচি বলতেও কেমন বাঁধবে তাও উপায় নেই, সম্মান তো দিতেই হবে। নাজিম আজ শহর থেকে আসবে। নাজিমকে নতুন চাচিকে দেখে মাথা গরম করতে নিষেধ করবি। আর মাকে বলবি নতুন চাচিকে বলতে যেন নাজিমের সামনে না যায়। ঠিক আছে ভাই। বড় ভাই কোথায় জানিস? ব্যবসার কাজে গ্রামের বাহিরে গেছে সকালে। ও ভাই। দাদি কোথায়? দাদি তো নিজের ঘরে শুয়ে আছে। আচ্ছা তুই যা। নবনীতা নিজের হাতে নিশুতিকে বউ রূপে সাজিয়েছে। লাল শাড়ি দুধে আলতা শরীরে ভীষণভাবে মানিয়েছে। নবনীতার শাড়ি ঠিক করে নিশুতির মাথায় ঘোমটা টেনে দিল। বধূ সাজে বোনকে দেখে চোখ সরানো দায় হয়ে যাচ্ছে নবনীতার। পুতুলের মতো লাগছে। নবনীতার চোখে পানি চিকচিক করছে। ঠোঁট কোণে মিথ্যে হাসি ঝুলিয়ে ঘুরছে। হঠাৎ নিশুতির বিয়ে দেওয়ার দিকটা নবনীতাকে অনেক ভাবাচ্ছে। কি এমন হলো তার জন্য বিয়ে দিচ্ছে? সন্দেহজনক লাগছে তার সবকিছু। সাদামাটা ভাবে বিয়ে হলেও আয়োজন ভালো করে করা হয়েছে। এত টাকা কই থেকে পেল? এটাই নবনীতা ভেবে পাচ্ছে না। নিশুতি অনুভূতিহীন পুতুলের ন্যায় বসে আছে। আশেপাশে তার কোনো মন নেই। কেমন থম মেরে আছে। আজ রঙিন প্রজাপতিগুলোর ডানা মেলে আকাশে উঠছে না। কেনই বা উড়বে? নিশুতির মনে যে পাহাড় সম বেদনা। কেন এত কষ্ট হচ্ছে জমিদার বাড়ির ছেলের জন্য? কেন ভুলতে পারছে না সে? আজ থেকে অন্য কোনো পুরুষের কথা চিন্তা করাও নিষিদ্ধ। আজ অন্য কারো ঘরের রানী সে। ভাবতেই কান্নাগুলো দলা পাকিয়ে আসছে। তার পাশে অপরিচিত মানুষের স্থান হবে। জীবনের নতুন অধ্যায়ে অপরিচিত মানুষের আগমন ঘটবে। আর ভাবতে পারছে না নিশুতি। আপা, নিশুরে কি সুন্দর লাগছে তাই না? নয়না খুশিতে গদগদ হয়ে বলল। আমার বোনটাকে রাজকুমারী লাগছে একদম। মনের কষ্ট গোপন বলল নবনীতা। নিশুতির কোনো ভাবাবেগ দেখা গেল না। নির্জীব হয়ে বসে রইল চুপচাপ। বাইরে থেকে বর এসেছে ধ্বনি ভেসে আসছে। নিশুতির ভয়টা বেড়ে গেল। সে নবনীতার হাতটা শক্ত করে ধরল। করুণ চোখে বোনের দিকে তাকালো। নবনীতা বোনকে আটকে উঠতে দেখে বোনকে হাত দ্বারা আগলে নিল। নিশুতি চোখ বন্ধ করে অশ্রু বিসর্জন দিতে লাগলো। দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। কথাটা সত্যি হয়ে গেল। বিড় করে বলল নিশুতি। নবনীতা স্পষ্ট শুনতে পেল। বোনের কষ্ট সহ্য করতে পারছে না সে। তার ক্ষমতা থাকলে বিয়ে হতে দিত না কখনোই। আপনি আপনার কথা রাখার আগেই সব শেষ হয়ে যাচ্ছে। আমি আপনার না হয়েই থেকে গেলাম।
আগে শুনেছি ভালোবাসা বিরহ বিচ্ছেদ ছাড়া কিছুই হতে পারে না। আজ তার প্রমাণ নিজেই দেখছি। আপনি আর কখনোই আমার সামনে ভালোবাসার দাবি নিয়ে আসতে পারবেন না। আপনার প্রিয় কিছু আবার হারাতে বসেছে। আফসোস, আপনি তা আগলে রাখতে পারলেন না। আপনি হয়তো আবারও আমার খোঁজে আসবেন, তখন অনেক দেরি হয়ে যাবে। তখন আমি অন্য কারো হয়ে যাব। আমারও যে দম বন্ধ হয়ে আসছে। আপনার চোখে আমাকে পাওয়ার আকুলতা ভালোবাসা দেখেছি। আবারও আপনি নিঃস্ব হয়ে যাবেন আমার কারণে। কেন আপনি আমার মতো গরিব মেয়েকে ভালোবাসতে গেলেন? গরিবদের যে সাধ্য নেই বড়লোকদের ভালোবাসার। আপনাকে আজ ভীষণ মনে পড়ছে। আমার জীবনটা শেষ হওয়ার থেকে বাঁচান। আপনি কোথায় আছেন? আপনি কি আমার মনের আকুতি হাহাকার শুনতে পাচ্ছেন জমিদার মশাই? মনে মনে কথাগুলো বলে বোনকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল নিশুতি। নদীর স্রোতধারায় ন্যায় সময় তার নিজ গতিতে চলছে। পেরিয়েছে দিন, সপ্তাহ, মাস। সকলেই নিজের মতো জীবন গুছিয়ে নিয়েছে। গফুর মিয়া কিছুটা সুখের মুখ দেখেছেন। পরিবার নিয়ে আগের থেকে ভালোই চলেছে। মেয়ের বিয়ে দিয়েছেন ভালো ঘরে। টাকা পয়সার দিক দিয়ে সুখের অন্ত নেই। মেয়ের জামাইয়ের সাথে ব্যবসায় যুক্ত আছেন তিনি। নবনীতার জীবনে কোনো পরিবর্তন নেই, আগের ন্যায় চলছে তার জীবন। তেজি রূপটা কিছুটা ক্ষীণ হয়ে এসেছে। আপা চল, পাশের গ্রামে মেলা হচ্ছে, দেখে আসি। আজ মেলার শেষ দিন। নবনীতা পড়ছিল বিকেলে। তার কিছুদিন পরেই পরীক্ষা। স্কুলে ঠিকমতো যাওয়া হয়ে ওঠে না এখন। তবুও সে পরীক্ষা দিবে, ভালো ফলাফল করতে হবে। পড়ার মাঝে নয়না এসে বায়না করে কথাটা বলল। আমি পড়ছি, যেতে পারবো না। নয়না মুখ গোমরা করলো। নবনীতা বিরক্ত হয়ে বলল, আপা চল। তাহলে আপা আর আসিফও যাবে আমাদের সাথে। আব্বা জানলে গর্দান নেবে। আমি যেতে পারবো না। আপা চল না, আসিফ যাওয়ার জন্য কাঁদছে। নয়না কাঁদো কাঁদো মুখ করে বলল। নবনীতা বই রেখে উঠে পড়ল। সে বুঝতে পেরেছে এই বাদরগুলোকে না নিয়ে গেলে তার শান্তি নেই। শীতলাকে ডেকে নিয়ে আয়, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, ডেকে আনতেছি। বলেই নয়না দৌড়ে শীতলাকে ডাকতে গেল। নবনীতা একটা ভালো জামা পরে ওড়না মাথায় সুন্দরভাবে পেঁচিয়ে বাহিরে গেল। ভাই, আমি মেলায় যাব, আমায় নিয়ে চলো। মায়া আহ্লাদি কণ্ঠে নাজিমকে বলল। নাজিম মাত্রই চাকরি হতে বাসায় ফিরেছে। অন্দরমহলের সোফায় বসে পানি পান করছিল। এমন সময় মায়া এসে হাজির হয়। আমি এখন যেতে পারবো না, আমি অনেক ক্লান্ত। তুই নিকুঞ্জকে বল নিয়ে যেতে। হাতে থাকা গ্লাসটা টেবিলে রেখে বলল নাজিম। ঠিক আছে ভাই। মুখ গোমরা করে বলল মায়া। নাজিম সোফা থেকে উঠে নিজের কক্ষে গেল। আজ অনেক ক্লান্ত লাগছে শরীরটা, একটু বিশ্রামের প্রয়োজন। নিজেকে ব্যস্ত রাখতে চাকরিটা তার সঙ্গী হয়েছে। নিকুঞ্জ পদ্মপুকুরের ধারে দাঁড়িয়ে কারোর সাথে মুঠোফোনে কথা বলছিল। মায়া নিকুঞ্জকে কক্ষে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। কারো উপস্থিতি বুঝতে পেরে নিকুঞ্জ কল কেটে পেছনে তাকালো। দেখলো মায়া কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কিছু বলবি? আসলে ভাই, আজ মেলার শেষ দিন। নাজিম ভাই বলেছিল মেলায় নিয়ে যাবে, কিন্তু চাকরি থেকে এসেছে অনেকটা ক্লান্ত, তাই নিয়ে যাবে না। আমাকে বলেছে তোমায় যেন বলি আমায় মেলায় ঘুরতে নিয়ে যেতে। মায়া কিছুটা ভীত হয়ে বলল, ঠিক আছে, আমি গাড়িতে বসে আছি, তুই তৈরি হয়ে আয়। ধন্যবাদ ভাই। বলে আনন্দিত হয়ে বলে মায়া দ্রুত বাড়িতে চলে গেল। নিকুঞ্জ বনের উচ্ছ্বসিত হওয়া দেখে মৃদু হাসল। সাদা পাঞ্জাবির হাতা গোছাতে গোছাতে পা বাড়িয়ে বলল গাড়ির দিকে। হাসিমপুরের মেলা মানেই জমজমাট পরিবেশ। চৈত্রের শেষের দিকে এই মেলা হয়ে থাকে। আশেপাশে 10-11 গ্রামের লোকের আনাগোনা দেখা যায়। বহু বছর আগে থেকে মেলার প্রচলন হয়েছে। মেলাটি 15 দিন হয়ে থাকে। সমবয়সের লোকের সমাগম দেখা যায়। জায়গাটি লোকে পরিপূর্ণ হয়ে থাকে। বাহারি রকমের জিনিসপত্রের সমাহার এই মেলায়। এই সময়ে হাসিমপুর গ্রামে মেয়ে জামাইকেও দায়িত্ব করে আনা হয়। এই ঐতিহ্য শত বছর পুরনো সংস্কৃতির প্রভাব এখনো রয়েছে গ্রাম বাংলায়। নবনীতা, নয়না, আসিফ আর শীতলা মেলায় এসেছে। আশেপাশে জনসমাগমের ভিড়। বিভিন্ন বয়সী মানুষের আগমন ঘটেছে। ছেলে মেয়ে বাচ্চা বৃদ্ধ সবাই ঘুরে ঘুরে দেখছে মেলা। মেলার দোকানগুলোতে সাজানো রয়েছে আকর্ষণীয় জিনিসপত্র। নবনীতার সাথে শীতলার বড় ভাই সাগর এসেছে। একা একা তো আর মেয়েদের মেলায় আসতে দিতে পারে না। দাদা, আমি নাগরদোলায় উঠবো। শীতলা বায়না ধরে বলল, না, ওঠা যাবে না। দাদা, নয়না আর আসিফও উঠবে। নাগরদোলা তো বেশি উঁচু না। আচ্ছা চল, নবনীতা নাগরদোলায় উঠবি? না ভাই, তুমি ওদের নিয়ে যাও, আমি এই চুরির দোকানে আছি। আচ্ছা, এখান থেকে কোথাও যাস না, অনেক মানুষ, সাবধানে থাকিস। আচ্ছা। সাগর তিনজনকে নিয়ে নাগরদোলার কাছে চলে গেল। নবনীতা চুড়ির দোকানে দাঁড়িয়ে রেশমি চুড়ি দেখতে মহাব্যস্ত। চুড়িগুলো নেড়ে চেড়ে দেখতে লাগলো সে।
নানা ধরনের চুড়ির মাঝেও কাচের চুড়িগুলো যেন একটু বেশি সুন্দর। সেগুলো দেখতে দেখতে তার অধর কোণে হাসির রেখা ফুটে উঠল। চুড়ির টুংটাং আওয়াজ তার মনকে প্রশান্তি দিচ্ছে। সে নিশুতি আর নয়নার জন্য চুড়ি কিনলো। নীল রঙের কিছু চুড়ি হাতে দিয়ে দেখতে লাগলো তার হাতে কেমন মানিয়েছে। শ্যামলা হাতে দেখতে তার কাছে কেমন যেন বিচ্ছিরি লাগছে। সে হাত থেকে চুড়িগুলো খুলে রাখলো। আরও কিছু চুড়ি হাতে পরে দেখতে লাগলো। মনে হচ্ছে কোনোটাই তার হাতে মানাচ্ছে না। মন ভার করে হাত থেকে খুলে রাখতে যাবে এমন সময় কারো কণ্ঠস্বর শুনে সে হাত থামিয়ে সামনের দিকে তাকালো। কাল যে রক্তবর্ণের চুড়িগুলো আপনার হাতে মানাচ্ছে, এটা নিতে পারেন। নবনীতা পাশের দিকটায় তাকিয়ে দেখলো সাদা পাঞ্জাবি পরিহিত নিকুঞ্জকে। আপনি এখানে? অবাক হয়ে বলল নবনীতা। কেন, জমিদার বাড়ির লোকদের মেলায় আসতে পারো? নিকুঞ্জ কপাল কুঁচকে বলল। না মানে আপনার সাথে এখানে দেখা হবে ভাবতে পারিনি। নবনীতা আমতা আমতা করে বলল। ভাই, তুমি নবনীকে চেনো? পাশে দাঁড়িয়ে থাকা মায়া অবাক কণ্ঠে বলল। নবনীতার এবার খেয়াল হলো পাশেই মায়া দাঁড়িয়ে আছে। সে কিছুটা বিব্রত বোধ করলো। চিনি, খুব ভালো করেই চিনি, তাই না নবনীতা? নবনীতা চুপ থাকলো আর চোখে দুজনকে তাকালো। বোনকে মেলায় ঘুরতে নিয়ে এসেছি, আপনার সাথে আমার দেখা হওয়াটা অপ্রত্যাশিত। আপনার সাথে দেখা হবে আমিও ভাবিনি। নবনীতা চুপচাপ শুনে হাতে চুড়িগুলো খুলতে লাগলো। আরে নবনীতা, চুড়িগুলো খুলছো কেন? তোমার হাতে মানিয়েছে। ভাইয়ের পছন্দ কিন্তু অনেক ভালো। তুমি এটা কিনে হাতে পরে থাকো। নবনীতা চোখ তুলে নিকুঞ্জ আর মায়ার দিকে তাকালো। সে কিনবে কি কিনবে না ভাবতে লাগলো। হাতের দিকে তাকিয়ে দেখলো ভালোই লাগছে। মায়া দোকান হতে চুড়ি হাতে পরে পরে কোনটা ভালো লাগছে দেখতে লাগলো। কোনটা নিবে মায়া নিকুঞ্জকে বলছে। নিকুঞ্জ দেখে বোনকে পছন্দ করে দিচ্ছে। কয়েক ডজন চুড়ি, কয়েক জোড়া কানের দুল আর মালা নিকুঞ্জ মায়াকে পছন্দ করে কিনে দিল। নবনীতা বিস্মিত নয়নে দেখছিল। পুরুষটির পছন্দ তার থেকে অনেক বেশি রুচিসম্মত। সবগুলোই অনেক সুন্দর জিনিস কিনে দিয়েছে। ভাই বোনের এমন স্নেহের দৃশ্য দেখে নবনীতার হৃদয়ে দাগ কাটলো। অধর কোণে ফুটে উঠলো মিষ্টি হাসি। নিকুঞ্জ মায়ের সাথে কথা বলতে বলতে নবনীতার দিকে তাকালো। দেখলো মেয়েটি হাসছে। এই মেয়েকে প্রথম হাসতে দেখে অবাক হলো সে। মেয়েটির শ্যামলা গালে টোল পড়েছে, এতে মনে হচ্ছে মাধুর্যতা বৃদ্ধি পেয়েছে। ঠোঁটের নিচে ছোট্ট তিলটা মেয়েটির হাসিকে আরো সুন্দর করে তুলেছে। নবনীতা নিজের জন্য হাতে পরিহিত চুড়িটি কিনলো। চুড়িগুলো না খুলে হাতেই পরে রইল সে। আসলে চুড়িগুলো অনেক সুন্দর। ভাই, ওই দিকটায় চলো, ওইখানে শাড়িগুলো অনেক সুন্দর লাগছে। চল। নবনীতার দিক থেকে চোখ সরিয়ে বলল। নবনীতা, তুমিও চলো আমাদের সাথে। মায়া বলল। না না না, আপনারা যান, আমি এখানে আমার বোনের জন্য অপেক্ষা করছি, হয়তো এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, থাকো তাহলে, আবার দেখা হবে। নিকুঞ্জ আর মায়া শাড়ির দোকানে চলে গেল। নয়নারা এখনো আসছে না কেন? নবনীতা দোকানের আশেপাশে ঘুরে ফিরে দেখতে লাগলো। হঠাৎ কারো ধাক্কায় নবনীতার হাত থেকে চুড়িগুলো মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ার সাথে সাথেই কাচের চুড়িগুলো টুকরো টুকরো হয়ে গেল। নবনীতা ভাঙা চুড়ির দিকে তাকালো করুণ চোখে। কত কষ্ট করে টাকাগুলো জমিয়েছিল, সেই টাকা দিয়ে দুই বোনের জন্য শখ করে চুড়ি কিনেছিল, সেগুলো এইভাবে ভেঙে গেল চোখের সামনে। ভাবতেই মন খারাপ হলো তার। তার দৃষ্টি এখনো ভাঙা চুড়ির দিকে। দুঃখিত, আমি খেয়াল করিনি আপনাকে। পরিচিত কণ্ঠস্বর শুনে নবনীতা তৎক্ষণাৎ সামনে থাকা দণ্ডায়মান ব্যক্তির দিকে তাকালো। আরে তুমি এখানে? আসলে আমি ওই চুড়ির দোকানটায় যাচ্ছিলাম, হঠাৎ ভুলবশত ধাক্কা লেগে যায়। ইস, চুড়িগুলো ভেঙে গেল। চলো তোমার চুড়ি কিনে দিই। নাজিম নবনীতাকে কথাগুলো শান্ত কণ্ঠে বলল। নবনীতা অবাক চোখে নাজিমের দিকে তাকিয়েছে। নাজিমের এমন শান্ত ব্যবহার দেখে সে কিছুটা বিচলিত হলো। ছেলেটা মাসখানেক আগে যে রাগ পাগলামি করেছিল ভাবতেই খারাপ লাগে। এত তাড়াতাড়ি রাগ ভুলে কথা বলছে। এসো বলি, নাজিম দোকানে চলে গেল। নবনীতা কিছু একটা ভেবে নাজিমের পেছনে পেছনে গেল। নাজিম নীল গোলাপি রঙের কয়েক ডজন চুড়ি কিনে নবনীতার হাতে ধরিয়ে দিল। নবনীতা আশ্চর্যিত হলো এতগুলো চুড়ি দেখে। এত চুড়ি আমায় কেন দিলেন? ভাবো আমি উপহার দিয়েছি। আপনি উপহার দিলেনই কেন? আপনার চুড়িগুলো নিয়ে নিন। তোমার চুড়িগুলো ভেঙেছি, তাই এগুলো দিয়ে সেটা পূরণ করার চেষ্টা করেছি। এত এত উত্তেজিত হওয়ার কিছু দেখছি না তো আমি। নবনীতা কথাটা শুনে মিয়ে গেল। নাজিম আরো কিছু চুড়ি, মালা আর কানের দুল নিল। নবনীতা তাকিয়ে বুঝতে চেষ্টা করছে কার জন্য নিচ্ছে। ওনার বোনের জন্য নিচ্ছে, কিন্তু সে তো মেলায় নিজের জিনিস এসে কিনছে। এগুলো কার জন্য কিনলেন? আমি নিশ্চিত এগুলো আপনার বোনের জন্য কিনেননি। তাহলে কি এগুলো আপনার বউয়ের জন্য কিনেছেন? কৌতূহলী হয়ে প্রশ্ন করলো নবনীতা। নবনীতার কথা শুনে নাজিম হাসলো। হাসিতে কোনো শিখ ছিল না, ছিল অসম ব্যথা। বউ পাবো কই? বিয়ে করলে তো বউকে এগুলো উপহার স্বরূপ দিতে পারতাম। আফসোস আমার বউ নেই। তাহলে
অবাক হয়ে বলল নবনীতা। তুমি বড্ড প্রশ্ন করো মেয়ে। আসলে আমার পছন্দের সবকিছু কিনে নিজের কাছে সযত্নে রেখে দিই। আমার পছন্দ করে কারোর জন্য শাড়ি, চুড়ি, কানের দুল, মালা কিনতে ভালো লাগে, আর সেগুলো আগলে রাখতেও ভালো লাগে। প্রিয় মানুষকে তো আগলে রাখতে পারলাম না, তাই এগুলো না হয় আগলে রাখলাম নিজের কাছে। নবনীতার মনটা খারাপ হয়ে গেল। সে কথার মানেটা বুঝতে পেরেছে। তুমি এখানে একা কি করছো? নাজিম নিজেকে স্বাভাবিক করে বলল। আমার সাথে আরো 4 জন এসছে, তারা নাগরদোলার ওই দিকটায় গেছে। কিরে নাজিম, তুই এখানে? নিকুঞ্জ এদিকটায় নাজিমকে নবনীতার সাথে কথা বলতে দেখে এগিয়ে এসে ভুরু কুচকে বলল। ও, বাড়িতে থাকতে ভালো লাগছিল না, তাই তোদের সাথে মেলায় ঘুরতে এলাম। ভাই, তোমার হাতে এতগুলো চুড়ি কার জন্য? মায়া অবাক হয়ে বলল। নিকুঞ্জ বিষয়টা আগে খেয়াল করলেও কিছু বলেনি। সে জানে এগুলো কার জন্য। আসলে এই ভাইটা পাগল হয়ে গেছে, যে কখনো ফিরে আসার নয়, তার পথ চেয়ে থাকা বোকামির পরিচয়। প্রিয় একজনের জন্য, চল ওদিকটায় কিছু খাওয়া যাক। কথা ঘুরিয়ে বলল নাজিম। ঠিক আছে, চলো ভাই। মায়া সায় জানালো। নাজিম আর মায়া খাবারের দোকানে চলে গেল। নবনীতা মানুষের ভিড়ের মাঝেই উকি ঝুঁকি মারছে। নয়নাদের দেখার জন্য এখনো আসছে না কেন। তুই এখানে দাঁড়িয়ে থাকবি? আমাদের সাথে ওদিকটায় চলো, তারপর খুঁজে দেখো পাও কিনা। এখানে অপরিচিত অনেক মানুষ রয়েছে, বখাটের ছেলেদেরও অভাব নেই। একা দাঁড়িয়ে থাকা ভালো দেখায় না। নিকুঞ্জের যুক্তি নবনীতার কাছে ঠিক মনে হলো। নিকুঞ্জ হেঁটে সামনের দিকে যেতে লাগলো। নবনীতা দৌড়ে নিকুঞ্জের পিছু নিল। আপা, এতগুলো চুড়ি কিভাবে কিনলি? টাকা কই পাইলি তুই? বড়লোক হয়ে গেলি, আমায় বললি না কেন? নয়না চোখ বড় বড় করে নবনীতার হাতে চুড়ি দেখে কথাটা বলল। নবনীতা কটমট করে বোনের দিকে তাকালো। এমন হাতির মতো চিল্লাচ্ছিস কেন? সামনে জমিদার বাড়ির লোক দাঁড়িয়ে আছে, সব শুনতে পাচ্ছে। নয়না এবার সামনের দিকে তাকালো। দুই ছেলেকে সে চিনতে পারলো। নাজিমকে দেখে শান্ত হয়ে গেল নয়না। চোখ ঘুরিয়ে পাশের মেয়েটার দিকে তাকালো। এই মেয়েটাকে? আপা, এই সুন্দরী মেয়েটা কে? ফিসফিস করে বলল নয়না। বোন হয়। নয়না চুপ থাকলো। নবনীতার পাশে শীতল, আসিফ, সাগর দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে ভীতভাব ফুটে উঠেছে। নিকুঞ্জ আর নাজিম তাদের সাথেও পরিচিত হয়েছে, তবুও তাদের ভয় করছে। আকাশের অবস্থা ভালো না, আমাদের বাড়ি ফিরতে হবে নিকুঞ্জ। রাত হয়ে গেছে, যেতেও সময় লাগবে। নাজিম বলল। তোমরা এই রাতে একা হেঁটে যাবে? নিকুঞ্জ সাগরকে জিজ্ঞেস করলো। জি। 3টা মেয়েকে নিয়ে গ্রামের শুনশান রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না। গ্রামের ভেতরের রাস্তায় মাঝে মাঝে ডাকাতি, আরো অনেক সমস্যায় পড়তে হয়। আমাদের সাথে চলো, তোমাদের পৌঁছে দিচ্ছি। সাগর ভেবে তারপর বলল তারা যাবে। নবনীতা সহ সকলে অবাক হয়েছে নিকুঞ্জ, মায়া আর নাজিমের ব্যবহারে। কোনো অহংকার নেই, কত সুন্দর সবার সাথে কথা বলছে। উঁচু নিচু জাত দেখছে না। নবনীতার মন হতে জমিদার বাড়ির লোকদের ওপর ক্ষোভ, রাগ কমেছে, তবুও কোথাও সংকোচ, ভয় কাজ করছে। আমার পিছু পিছু এসো, নয়তো এই রাতে হারিয়ে যেতে পারো। মানুষের আনাগোনা বেড়েছে অনেক, বাইরে গাড়ি রাখা আছে। হ্যাঁ, তুই নাজিমের গাড়িতে চলে যাস, আমি নবনীতাদের বাড়িতে পৌঁছে দিব। ঠিক আছে ভাই। চলো। নিকুঞ্জ সকলের উদ্দেশ্যে বলল। নিকুঞ্জের পিছু পিছু নবনীতা সহ সকলে যেতে লাগলো। রাত হয়ে যাওয়ায় মানুষের সমাগম অনেক বেড়েছে। অনেক ভিড় ঠেলে যেতে হচ্ছে। মানুষের স্রোত পেরিয়ে মেলা থেকে বেরোলো তারা। গাড়ির কাছে এসে উপস্থিত হলো সবাই। আবহাওয়া কিছুটা খারাপ হয়ে এসেছে, হয়তো বৃষ্টি হবে। নিকুঞ্জ সবাইকে গাড়িতে উঠতে বলল। মায়া নাজিমের গাড়িতে উঠে বসলো। একসাথেই তারা রওনা দিবে। এর মাঝে নিকুঞ্জ খেয়াল করলো নবনীতা নেই। তার কপাল কুঁচকে গেল। আশেপাশে তাকিয়ে খেয়াল করলো নবনীতাকে দেখতে পেল না। নবনীতা কোথায়? গম্ভীর মুখে সবাইকে উদ্দেশ্য করে বলল নিকুঞ্জ। সকলের এবার হুঁশ ফিরল। তারা এতক্ষণ খেয়াল করেনি নবনীতাকে। নবনীতা আমাদের সাথে আসছিল, কোথায় গেল তাহলে? সাগর উদ্গ্রীব হয়ে বলল। আপা তো আমার পিছু পিছু আসছিল, আপা কই গেল? নয়না বিচলিত হয়ে বলল। নাজিম আর মায়া গাড়ি হতে বাহিরে বেরিয়ে আসলো। কি হয়েছে? নাজিম ভুরু কুচকে বলল। নবনীতাকে পাওয়া যাচ্ছে না। কি বলছো ভাই? আমাদের সাথেই তো আসছিল, মেয়েটা কোথায় গেল? মায়া অবাক হয়ে বলল। নয়নার কোলে আসিফ ঘুমিয়ে আছে। নয়না গাড়িতে বসে আছে। সে ভয় পেয়ে আছে বোনের জন্য। শীতলা আর সাগরের চোখে মুখে ফুটে উঠেছে ভয় আর চিন্তিত ভাব। নিকুঞ্জ বিরক্ত হলো কিছুটা। একসাথে আসতে আসতে মেয়েটা কোথায় চলে গেল? ঝোড়ো হাওয়া বইছে জোরে, হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে ধরণীতে। এখন কোথায় খুঁজবে সে? নাজিম, তুই সাগরদের বাড়িতে পৌঁছে দে। আবহাওয়া খারাপ হয়ে আসছে, বৃষ্টির মাঝে গাড়ি কর্দমাক্ত রাস্তায় চালানো বিপজ্জনক। মায়াকেও সাথে নিয়ে যা, আমি নবনীতাকে খুঁজে পৌঁছে দেবো বাড়িতে।
নয়না বোনকে না নিয়ে যাবে না। সাগর শীতলা বুঝিয়ে তারপর নাজিমের সাথে তারাও চলে গেল নাজিমের গাড়িতে। নিকুঞ্জ খুবই চিন্তিত। সে মেলার প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকলো। চারিদিকে খুঁজেও নবনীতাকে পেল না সে। আশেপাশে থাকা মানুষদের নবনীতার চেহারা বর্ণনা দিয়ে বলল কেউ দেখেছে নাকি। কেউ নবনীতাকে দেখেনি। সে হতাশ হলো। এত মানুষের মাঝে খুঁজতে অনেক কষ্ট পোহাতে হবে তাকে। মানুষের ভিড় ঠেলে তন্ন তন্ন করে খুঁজে কোনো হদিস পেল না নিকুঞ্জ। মেয়েটা কোথায় গেল? বকাটে ছেলেদের কোনো অভাব নেই। কোনো বিপদে পড়লো না তো? নিকুঞ্জ নবনীতাকে খুঁজতে খুঁজতে মেলার শেষ প্রান্তের প্রবেশ পথের দিকে আসলো। এদিকটায় অনেকটাই অন্ধকার। এদিকটায় খুব কম মানুষ রয়েছে। নিকুঞ্জ প্রবেশপথ পেরিয়ে বাহিরের দিকে গেল কৌতূহল বশত। চারদিকে অন্ধকারচ্ছন্ন পরিবেশ, কেমন শুনশান লাগছে। আশপাশে বাঁশবাগান, কেমন যেন ভুতুড়ে। গা ছমছমে পরিবেশ, জঙ্গল হয়ে আছে জায়গাটা। বাঁশবাগানের মাঝখান দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছে। রাস্তাটা খুবই সরু, হয়তো এদিক দিয়ে মানুষের চলাচল কম হয়। নিকুঞ্জ সরু রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে থাকলো। মুঠোফোনের আলোটা জ্বালিয়ে নিল। সাবধানে পা ফেলতে লাগলো। জঙ্গলে পোকামাকড়ের উপদ্রব অনেক। কিছুটা দূরে এগোতেই মানুষের কথার আওয়াজ তার কানে আসলো। নিকুঞ্জ নিঃশব্দে পা ফেলে সেদিকটায় যেতে লাগলো। কথা শুনে মনে হচ্ছে মাতাল হয়ে আছে সবগুলো। গ্রামের শেষের অংশটা সবসময় নির্জন থাকে। এদিকটায় বকাটে ছেলেদের আড্ডাখানা। কয়েকজন লোক আগুন জ্বালিয়ে তার চারপাশে বসে আছে। হাতে নেশাদ্রব্য নিয়ে নিজেদের মাঝে কথা বলছে আর পানীয় পান করছে। তাদের কথাগুলো কেমন জড়িয়ে আসছে। চোখ ঢুলু ঢুলু, মুখে বিদঘুটে হাসি। কাউকে নিয়ে কথা বলছে। মাঝে মাঝে লোকগুলো অশ্লীল ভাষা প্রয়োগ করছে। কথার মাঝে লোকগুলো কুড়ে ঘরের দিকে তাকাচ্ছে। তাদের চোখে মুখে পৈশাচিক ভাব, কিছু হাসিল করার মনোভাব ফুটে উঠেছে। নিকুঞ্জ আড়াল হতে কথাগুলো শুনে বুঝতে পারলো সামনের ঘরটায় কোনো এক মেয়েকে আটকে রাখা হয়েছে। মেয়েটা নবনীতা নয় তো? ভাবতেই নিকুঞ্জ কিছুটা বিচলিত হলো। মেয়েটা ঠিক আছে তো? সে আড়াল থেকে বেরিয়ে সেই লোকদের কাছে গেল। লোকগুলো কারো উপস্থিতি বুঝতে পেরে পেছন দিকটায় তাকালো। সামনে দণ্ডায়মান পুরুষকে দেখে একটু ভয় পেল, তবুও দমল না। এই, তুই কে রে? আমাদের আস্তানায় কি করছিস? এক লোক রেগে বলে উঠল। আমি কে তা একটু পরেই বুঝতে পারবি। এখানে কোন মেয়েকে আটকে রেখেছিস? পুরুষালী ভরাট কণ্ঠে রাগী ভাব নিয়ে বলে উঠল নিকুঞ্জ। তাতে তোর কি? আমরা মেয়েটাকে পেয়েছি। ওই মেয়ে এখন আমাদের। তুই বলার কে? এই, সবাই একে ধর। বলেই লোকগুলো নিকুঞ্জের উপর হামলা করতে আসলো। নিকুঞ্জ মাটিতে পড়ে থাকা গাছের শক্ত ডাল হাতে নিল। নিয়ে এগিয়ে আসা লোকদের এলোপাথাড়ি মারতে লাগলো। নিজের সকল শক্তি দিয়ে ইচ্ছে মতো মেরে লোকগুলোকে একদম আধমারা করে ফেললো। নিকুঞ্জ হাঁপিয়ে গেছে মারতে মারতে। সে থেমে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। লোকগুলো নেশাদ্রব্য পান করায় নিকুঞ্জের সাথে পেরে উঠতে পারেনি। লোকগুলোর শরীরের বিভিন্ন স্থান হতে রক্ত ঝরছে। সবাই মাটিতে পড়ে থেকে ব্যথায় কাটাচ্ছে। এর মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। নিকুঞ্জ হাতে থাকা গাছের ডালটা ফেলে দ্রুত ঘরের দিকটা এগিয়ে গেল। মেয়েটা কি নবনীতা দেখা জরুরি। নিকুঞ্জ দরজা খুলে ঘরটায় প্রবেশ করলো। ঘরটা একটা কুপি চলছে। ঘরে কিছু মাটির পাত্র রাখা আছে। এর ভেতর থেকে বাজে গন্ধ আসছে। ঘরের এক কোনায় খড় মেলে রাখা হয়েছে। সেখানে চোখ পড়তে নিকুঞ্জ থমকে গেল। পরিচিত মুখটা দেখে স্বস্তি পেলেও বিচলিত হলো সে। দৌড়ে সেখানে গেল সে। নবনীতা জ্ঞান হারিয়েছে। মেলে রাখা খড়ের উপর চেতনহীন দেহটা পড়ে আছে। কিশোরীর মুখটা মলিন, কেমন নির্জীব লাগছে। শরীরে বিভিন্ন স্থানে কেটে যাওয়া চিহ্ন দেখা যাচ্ছে। নিকুঞ্জ নবনীতার মাথার দিকটায় বসে পর্যবেক্ষণ করে দেখলো। মনে মনে চাইছে মেয়েটা যেন কোনো ক্ষতি না করে বখাটেগুলো। নবনীতা, চোখ খোলো। দেখো, তোমায় নিতে এসেছি। লোকগুলো তোমার কিচ্ছু করতে পারবে না। নবনীতা চোখ খুলল না। নিকুঞ্জ আশেপাশে পানি খুঁজে দেখছে। একটা মাটির কলসে পানি পেল সে। পানি এনে নবনীতার মুখে হাত দিয়ে ছিটিয়ে দিতে লাগলো। বৃষ্টির সাথে সাথে জোরে জোরে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলো ঘরে প্রবেশ করছে। অনেকক্ষণ পর পানির ঝাপটায় নবনীতা ধীরে ধীরে চোখ খুলল। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। চারিদিকে অন্ধকার লাগছে তার। পাশে কারো পুরুষালী অবয়ব দেখে ভয় পেল সে। টিমটিমে কুপির আলোয় মুখ দেখা যাচ্ছে না। ওই খারাপ লোকগুলো নয় তো? ভাবতেই ভয়ে চোখ খিচে বন্ধ করলো। ভয়ে তার হাত পা শীতল হয়ে আসছে। আপনারা আমার ক্ষতি করবেন না, আমায় ছেড়ে দিন দয়া করে, আমি বাড়িতে যাব। ভীত কান্না সিক্ত কণ্ঠে বলে উঠল নবনীতা। তোমার ভয় করার দরকার নেই। কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমি তোমায় নিতে এসেছি। নবনীতা পরিচিত মানবের কণ্ঠস্বর শুনে কান্না থামিয়ে দিল। পিট পিট করে চাইল সামনে বসে থাকা মানুষটির দিকে। নিকুঞ্জ কূপটি হাতে নিয়ে নবনীতার সামনে ধরল। নবনীতা জ্বলন্ত আগুনের শিখার আলোতে নিকুঞ্জকে দেখে কিছুটা স্বস্তি পেল সে। তার আতঙ্ক কমে এসেছে, তবুও তার ভয় করছে এখনো। সে পূর্ণ দৃষ্টি ফেলল মানুষটির দিকে। ভিজে থাকা চুলগুলো নিকুঞ্জের কপালে লেপ্টে আছে। মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে। সাদা পাঞ্জাবিতে বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় সুটাম দেহে লেগে আছে। সাদা চশমার কাছে বিন্দু বিন্দু পানি জমেছে।
আলোয় দৃশ্যমান পানির বিন্দুগুলো জ্বলজ্বল করছে, মুখশ্রীতে গম্ভীরতা বিরাজ করছে। চোখের শান্ত চাহনিতে তাকিয়েছে নবনীতার দিকে। কিশোরী মনে মানবটিকে স্নিগ্ধ রূপ দেখে ভালো লাগা দোল দিল। কিছুটা লজ্জা অনুভব হলো তার। গাল গরম হয়ে গেল তার। একটা ছেলের সাথে একটা ঘরে থাকতে হচ্ছে ভাবতে অস্বস্তি। সংকোচ ঘিরে ধরল তাকে। সে দৃষ্ণত করলো। এসব অদ্ভুত চিন্তা তার জন্য কাম্য নয়। বাহিরের আবহাওয়া অনেকটাই খারাপ, বৃষ্টি হচ্ছে এখনো, বজ্রপাতও হচ্ছে। বাইরে হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করছে শোষো করে। আপনি এখানে কিভাবে এলেন? নবনীতা নিজের লজ্জাভাব আড়াল করে কৌতূহল দিয়ে বলল কথাটা। তোমায় খুঁজতে খুঁজতে এসেছি। খুব স্বাভাবিকভাবে উত্তর দিল নিকুঞ্জ। ওই খারাপ লোকগুলো কোথায়? এখানে আসার সময় আমাকে আঘাত করেনি তো? শঙ্কিত হয়ে বলল নবনীতাকে। বাহিরে আধমরা হয়ে পড়ে আছে। আমাকে মারতে এসেছিল, পরে আমি ওদের মেরে সবগুলোর হাড্ডি ভেঙে দিয়েছি। দুই একটা মরতেও পারে। শান্ত কণ্ঠে বলে উঠল নিকুঞ্জ। নবনীতা কথাটা শুনে চমকে উঠল। ভীত চোখে তাকালো নিকুঞ্জের দিকে। নিকুঞ্জ স্বাভাবিক হয়ে আছে, দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। নবনীতার এখন ভয় লাগছে মানবটিকে। গম্ভীর মানবটি এইভাবে কাউকে মারতেও পারে? তুমি আমাদের পেছন হতে উধাও কিভাবে হয়ে গেলে? নিকুঞ্জ কুপিটি মাটিতে একপাশে রেখে নবনীতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। মানুষের ভিড়ে রাস্তা হারিয়ে এদিকটা চলে এসেছিলাম। নবনীতা কম্পনরত কণ্ঠে বলল। নিকুঞ্জ নবনীতাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিছু বলল না। এখানে কিভাবে এলে? আপনাদের খুঁজছিলাম। হঠাৎ এক লোক এসে বলল আমি কাকে খুঁজছি। আমি আপনাদের কথা বলায় উনি বললেন আপনাদের দেখেছেন। উনি আমাকে নিয়ে এদিকটায় আসলেন। তারপর কেউ একজন আমার নাক চেপে ধরলো। তারপর আর কিছু মনে নেই। বোকা মেয়ে, উনি বললো আর তুমি বিশ্বাস করে নিলে? আমি আসার আগেই যদি তোমার কিছু হয়ে যেত তখন কি হতো ভাবতে পারছো? গম্ভীর কণ্ঠে বলে উঠল নিকুঞ্জ। তাহলে কি করতাম? আর ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম উনি আমায় সাহায্য করছেন, তাই সহজে বিশ্বাস করে নিয়েছিলাম। অসহায় গলায় বলল। যা হবার হয়ে গেছে, আর কাউকে এমন অন্ধবিশ্বাস করবে না। এখন এখান হতে কিভাবে বেরোবো ভাবছি। বাহিরে বৃষ্টি হচ্ছে অনেক, এখান থেকে এই রাতে বেরোনো অনেক মুশকিল। নিকুঞ্জের চোখে মুখে লেপ্টে আছে চিন্তিত ভাব। আরও একটা ভয় কাজ করছে। এমন কিছু ঘটলে দুজনের জীবন দুর্বিষহ হয়ে যাবে। এখান হতে তাড়াতাড়ি যেতে হবে। নবনীতার চিন্তাও হতে লাগলো সে বাড়ি কিভাবে যাবে। সবাই চিন্তা করবে তার জন্য। নয়না, আসিফ, সাগর ভাই, শীতলা বাড়ি গেছে কি? আমার ভাই বোন সাগর ভাই, শীতলা কই? ওরা বাড়ি গেছে তো? উদ্গ্রীব হয়ে বলল। চিন্তা করো না, ওরা বাড়ি পৌঁছেছে। নাজিম পৌঁছে দিয়েছে। নিকুঞ্জ শান্ত কণ্ঠে বলল। অনেক ধন্যবাদ। নিকুঞ্জ কিছু বলল না। মুঠোফোনটা নিয়ে বারবার কল করছে নাজিমকে, কিন্তু সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বিরক্তিতে কপাল কুঁচকে গেল তার। বিপদের সময় এমনটাই হয় সব সময়। মুঠোফোনটি পাঞ্জাবির পকেটে পুরে রাখলো সে। আপনি অনেকটা ভিজে গেছেন, অসুস্থ হয়ে যাবেন এই ভেজা পাঞ্জাবিতে থাকলে। আমার কিছু হবে না, চিন্তা করো না। রাত গভীর হচ্ছে, বৃষ্টির বেগও বেড়েছে। কুপির আলো নিভু নিভু, কিছুক্ষণের মাঝেই হয়তো নিভে যাবে। নবনীতা নিশ্চুপ হয়ে একপাশে বসে আছে, তাকিয়ে আছে দরজার দিকটায়। কেমন অদ্ভুত সময় পার করছে সে। নিকুঞ্জ সকাল হওয়ার প্রহর গুনছে। মাঝে মাঝে বাইরে গিয়ে দেখে আসছে বৃষ্টি কমছে কিনা। সে এখন নবনীতা থেকে কিছুটা দূরে বসে আছে। দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। নবনীতা মাঝে মাঝে দৃষ্টি ঘুরিয়ে নিকুঞ্জকে অবলোকন করছে। মানবটির গম্ভীর মুখে চিন্তার রেখা স্পষ্ট দৃশ্যমান হয়েছে। নবনীতা নিজের প্রতি বিরক্ত হলো। সে না হারিয়ে গেলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না, আর না সামনে বসে থাকা মানুষটা এমন বিপদে পড়তো। এর মাঝে হঠাৎ কুপিটি নিভে গেল। এতে নবনীতা ভয় পেয়ে গেল। চারদিকে কিছু দেখা যাচ্ছে না, কেমন ভয়ঙ্কর লাগছে ঘরটা। সে অন্ধকারে ভয় পায়। নবনীতা অন্ধকারে নিকুঞ্জকে খুঁজতে লাগলো হাত দিয়ে। নিকুঞ্জ পাঞ্জাবি থেকে তার মুঠোফোন বের করলো। হঠাৎ হাতে মেয়েলি নরম হাতের স্পর্শ পেয়ে থমকালো সে বুঝতে পারলো এটা নবনীতার স্পর্শ। মেয়েটা হয়তো অন্ধকারে ভয় পায়। নবনীতা নিকুঞ্জের পাশে আছে বুঝতে পেরে হাত গুটিয়ে বসে রইল চুপচাপ। ভীত চোখে চারপাশে দেখার প্রয়াস চালাচ্ছে, কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না। ভয় পেও না, আমি এখানেই আছি। শান্ত স্বরে নিকুঞ্জ বলল। পুরুষালী শান্ত স্বরে নবনীতা কিটা কেঁপে উঠল। সে শান্ত হয়ে গেল সাথে সাথে। তবুও বুকের মাঝে তুফান বয়ে যাচ্ছে। অস্থির হয়ে যাচ্ছে তার ছোট্ট সত্তা। গলা শুকিয়ে যাচ্ছে কেমন। নিকুঞ্জ মুঠোফোনের আলো চালানোর চেষ্টা করলো। দেখলো ফোনটি বন্ধ হয়ে গেছে। বিরক্তি আর আগে মেজাজ বিগড়ে গেল তার। ঘুম ধরলে ঘুমাতে পারো, আমায় বিশ্বাস করতে পারো। জমিদার বাড়ির রক্ত আমার শরীরে বইলেও আমি খারাপ বা নারী সুযোগ সন্ধানী নই। নারীদের সম্মান করতে জানি আর রক্ষা করতেও পারি। নবনীতা কথাটা শুনে অবাক হলো বটে। হঠাৎ তার মনে পড়ে গেল নিকুঞ্জকে তাদের বাড়িতে অনেক কথা শুনিয়েছিল। সে কিছুটা লজ্জিত বোধ করলো। আসলে আমি সেদিন ওইভাবে আপনাকে বলতে চাইনি।
রাগে বলে ফেলেছি। আপনাকে দেখে বাজে মানুষ মনে হয় না। আমতা আমতা করে বলল নবনীতা। নিকুঞ্জ কথাটা শুনে অদ্ভুতভাবে হাসলো। মানুষের বাহ্যিক আচরণ দেখে কখনোই তাকে বিশ্বাস করতেনি। মানুষের বাহিরের আচরণ সুন্দর কোমল হলেও মনে কিন্তু সবসময় ভালো মনোভাব থাকে না। আমাকেও তোমার বিশ্বাস করা উচিত নয়, তবুও ভরসার আসনে সহজে বসিয়েছ। কখনোই কাউকে সহজে বিশ্বাস করতেনি, তারাই দিন শেষে বিশ্বাসঘাতকতা করে। আমাকেও তোমার ভয় পাওয়া উচিত, তবুও তুমি আমায় অতিরিক্ত ভরসা করে ফেলেছ। তুমি মনে দৃঢ় বিশ্বাস রেখেছ যে আমি তোমার কোনো ক্ষতি করব না। নবনীতা কথাগুলো শুনে আশ্চর্যিত হলো। লোকটি এমন অদ্ভুত কথা বলছে কেন? তার মন বলছে সে নিকুঞ্জের একদম নিরাপদ, ক্ষতি করার হলে আগেই করতে পারত। এখন তাকে কি ভয় দেখাচ্ছে? আমি জানি আপনি এমন কিছু করবেন না, আত্মবিশ্বাসী কণ্ঠে বলল নবনীতা। এতটা বিশ্বাস আমার উপর? আমাকে ভালোভাবে চেনো তুমি? আমি কিন্তু জমিদার বাড়ির ছেলে, স্বভাব রক্ত কোনোটাই ভালো নয়। ব্যগ্র কণ্ঠে বলল নিকুঞ্জ। আমি জানি আপনি জমিদার বাড়ির ছেলে, বারবার মনে করাচ্ছেন কেন? বিরক্ত হয়ে বলল নবনীতা। নিকুঞ্জ রাগান্বিত কণ্ঠ শুনে মৃদু হাসলো, উত্তর দিল না। নবনীতা কিছু শোনার জন্য আগ্রহী হয়ে রইল, উত্তর এলো না আর। নবনীতা উসখুস করতে লাগলো। নিকুঞ্জ বুঝলো নবনীতার অস্বস্তি হচ্ছে, তবুও কিছু করার নেই তার। নবনীতার চোখে রাজ্যের ঘুম এসে হানা গেছে। বসে থাকা অবস্থায় তার চোখ বন্ধ হয়ে আসছে, ঝিমিয়ে পড়ছে কিছুক্ষণ পরপর। চোখ বন্ধ হতেই পাশে নিকুঞ্জের কাঁধের ওপর ঢলে পড়ল। নিকুঞ্জ কাঁধে কিছু পড়ছে অনুভব করতেই হকচকিয়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি। একটু পর বুঝতে পারলো নবনীতা তার কাঁধে মাথা রেখেছে। সে অন্ধকারে নবনীতার দিকে তাকালো, বুঝলো নবনীতা গভীর ঘুমে আছে। ঘন নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। নিকুঞ্জর অস্বস্তি হচ্ছে, এই প্রথম কোনো রমণীর এতটা কাছে এসেছে। নবনীতার ভারী নিঃশ্বাস পাঞ্জাবি ভেদ করে বুক ছুঁয়ে যাচ্ছে। তার পুরুষ মন বিচলিত হলো, লোমকূপ শীতল হয়ে গেল তার। নিকুঞ্জ নিজেকে স্বাভাবিক করে নবনীতার মাথা কাঁধ থেকে তুলে পাশে শুইয়ে দিল। নবনীতা গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় বুঝতে পারল না কিছু। নিকুঞ্জ কিছুটা দূরে গিয়ে বসে চোখ বন্ধ করলো। নানা রকমের ভাবনা তাকে ঘিরে ধরেছে। আজ হয়তো ঘুম আসবে না তার। চোখের পাতায় ভেসে উঠেছে আজকের সব ঘটনা। আশপাশ হতে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। মাঝে মাঝে কাঠের দরজায় জোরে জোরে ধাক্কানোর আওয়াজও আসে। ভোরের অন্ধকারাচ্ছন্ন ভাব কেটে গেছে আগে, এখনো সূর্যের দেখা পাওয়া যায়নি। বৃষ্টি কখন থেমেছে এটা জানা নেই দুজনের। নিকুঞ্জ কোলাহলের শব্দ পেতেই চোখ মুখ কুঁচকে ঘুমো ঘুমো চোখে তাকালো। মাটির দেয়ালে মাথা ঠেকিয়ে কখন ঘুমিয়ে গেছিল বুঝতেই পারেনি। ঘাড় ব্যথা হয়ে গেছে তার। সে সোজা হয়ে বসলো, বোঝার চেষ্টা করলো বাহিরে কি হচ্ছে। কিছু মনে পড়তেই সে চমকে গেল। অনেকটাই বিচলিত হলো তার মন। অনেক বড় ভুল হয়ে গেছে। নিজের বোকামোর কথা ভাবতেই হাত দ্বারা মাথার চুল খামছে ধরলো। সে কেন ঘুমোলো অসময়ে? নিজের প্রতি তার রাগ ধরছে। এতটা কেয়ারলেস কিভাবে হলো সে? এখন মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করলো। চোখ ঘুরিয়ে শ্যামবর্ণীয় রমণীর দিকে তাকালো। কি নিশ্চিত বেঘরে ঘুমোচ্ছে। এলোমেলো চুলগুলো মুখের উপর এসে পড়েছে। সুন্দরভাবে গায়ে ওড়না জড়িয়ে শুয়ে আছে। হয়তো রাতে ঠান্ডা লেগেছে। তার মন বলছে আজ কিছু অনর্থক হবে। নবনীতা, নবনীতা, ওঠো, সকাল হয়ে গেছে। কয়েকবার ডাকতেই নবনীতার ঘুম ভেঙে গেল। চোখ কষলে উঠে বসে নিকুঞ্জের দিকে তাকালো। এর মাঝে মানুষের কোলাহলের শব্দ পেল সে দরজার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো বাহিরে কি হচ্ছে। বাহিরে চলো। নিকুঞ্জের গলায় কেমন বিমর্ষ ভাব। বাহিরে কারা এসছে? ভীত হয়ে বলল নবনীতা। গ্রামের লোকজন এসেছে হয়তো, চলো বাহিরে। নবনীতা এই কথা শুনে ভয় পেয়ে গেল। মন তার আতঙ্কিত হয়ে উঠল। সে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে গেল। নিকুঞ্জ উঠে দাঁড়িয়ে নবনীতার আতঙ্কিত মুখশ্রীর দিকে একবার তাকিয়ে ঘরের দরজা খুলে দিল। ঘরের দরজা হঠাৎ খুলে যাওয়ায় গ্রামবাসী চুপ করে গেল। এই পোলা একলা কেন? তোমার সাথে মায়া আসিল, কই কই গেল? মাঝবয়সী গমগমে আওয়াজে এক লোক বলে উঠল। সবার মাঝে হতে নিকুঞ্জ দরজার দুই পাল্লা হালকা ফাঁকা করে দাঁড়িয়ে আছে। আশেপাশে তাকিয়ে 15-20 জন মানুষ দেখতে পেল। সে কি করবে বুঝতে পারছে না। নবনীতার মন বলছে বড় কিছু হবে। নবনীতা ঘরের এক কোণায় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। বাহিরে যাওয়ার সাহস তার হচ্ছে না। ঘরের ভিতর যাইয়া দেখা আই, হাকিম মাইয়া আছে নাকি? মাঝবয়সী লোক বলে উঠল। যাইতাছি চাচা। বলেই হাকিম দরজা ঠেলে পাশ কাটিয়ে ঢুকলো ঘরে। নিকুঞ্জ কিছু বলার আগে ছেলেটা ঘরে ঢুকে গেল। এতে সে ছেলেটিকে আটকাতে পারলো না। আর খারাপ লাগছে মেয়েটার জন্য। মেয়েটাকে নাকি উল্টাপাল্টা না বলে কেউ। ঠান্ডা মাথায় ভাবতে হবে কি করা যায়। চাচা, ভেতরে মায়াটা আছে।
বলে উচ্চস্বরে বলল হাকিম। এই কথা শুনে গ্রামের লোকেরা এই কথা নিয়ে আলোচনা করতে লাগলো। কয়েকজন মহিলাও ছিছি করতে লাগলো। নবনীতা আর নিকুঞ্জকে নিয়ে মন্দ কথা বলছিল। এর মাঝে দুজন মহিলা নবনীতাকে ধরে আনতে ঘরে প্রবেশ করলো। মহিলারা নানা রকম কটু কথা নিয়ে আসর জমিয়ে ফেলেছে, যা নিকুঞ্জের ভালো লাগলো না। তার রাগ নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে যাচ্ছে। কিছু না জেনে শুনে এইভাবে কারো চরিত্রে কলঙ্ক লাগানো ঠিক নয়। মহিলাদের উপর মহা বিরক্ত হলো সে। আপনারা কিছু না জেনে কারণ আমি বদনাম রটাবেন না। আমরা বিপদে পড়ে এখানে আশ্রয় নিয়েছি। নিকুঞ্জ গর্জে উঠে বলে উঠল। এক মহিলার নাক মুখ কুচকে বলে উঠল, এই পোলা, আমাগো এইখানে আইসা এইসব আবার বড় বড় কথা কইতেছ? আমাগো গ্রামটার নাম ডোবায়া শান্তি হয় নাই? বুজুর্গ ধরনের এক লোক বলে উঠল, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার জন্য উনি এখানে এসে বিপদে পড়েছে। দুজন মহিলা নবনীতাকে হাত ধরে বাহিরে নিয়ে এসেছে। নবনীতা নিকুঞ্জকে বলা কথাগুলো শুনে উত্তর দিল নতুন মস্তকে। তার চোখে মুখে অপরাধী ভাব ফুটে উঠেছে। নিকুঞ্জ কথাটি শুনে সহসা নবনীতার দিকে তাকালো। আমার কথা শুনুন, আমরা এখানে বিপদে পড়ে আশ্রয় নিয়েছিলাম। নিকুঞ্জ বলল কথাটা। নিকুঞ্জ কোথায়? কাল রাতেও তো দেখলাম না। আজম রেহমানি সোফায় বসে রাজকীয় ভঙ্গিতে চা পান করছিল। এমন সময় নাজিমকে হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে আজম রেহমানি তাকে বসতে বলে জিজ্ঞেস করলো। নাজিম কি বলবে বুঝতে পারলো না। নিকুঞ্জ শহরে গেছে একটা কাজে, আজ হয়তো আসবে। মুখ স্বাভাবিক রেখে বলল। আমায় তো বলে গেল না। কপাল কুচকে বলল আজম রেহমানি। হয়তো জরুরি কোনো কাজে গেছে, বলতে ভুলে গেছে। তুমি কোথায় যাচ্ছ? বড় বাবা, একটা জরুরি কাজ ছিল, তাই যাচ্ছিলাম। ঠিক আছে, যাও। নাজিম হাঁপ ছেড়ে বাঁচল। সে দ্রুত পা ফেলে বাহিরে গেল। সে মিথ্যা বলেছে এটা জানতে পারলে কি যে হতো। তোরে কইছিলাম ওই মায়ারে বাইরে বেশি ঘুরতে যাইতে দিস না, তাও যাইতে দিলি। এখন কই খুঁজতে যাবো? আশা বেগম ঘরের সামনে বসে থেকে কাঁদছেন। নয়না নিশিতে মায়ের কাছে বসে আছে মন মারা হয়ে। জমিরান বিবি চোখের পানি ফেলছে। গফুর মিয়া রেগে আশা বেগমকে বললেন কথাটা। বাপ, একটু খোঁজ কর মাইয়াডার, কই গেল? ছোট মানুষ ভুল কইরা ফেলছে, রাগ কইরা থাকিস না। যাইতেছি মা, মায়াটার লাইগা শান্তি নেই জীবনে। বলেই গফুর মিয়া সাগরকে নিয়ে নবনীতার খোঁজে বেরিয়ে পড়লেন। শীতলার মা নবনীতের বাড়িতে এসে বসে আছে। তাদেরও মন খারাপ। মেয়েটা হঠাৎ কই গেল। নবনীতা গাড়িতে বসে আছে। তার চোখের পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। মাঝে মাঝে নাক টানছে। নিকুঞ্জ নবনীতার পাশে বসে গাড়ি চালাচ্ছে। সে মাঝে মাঝে চাউনি ফেলে নীরবে অশ্রু বিসর্জনকারী রমণীর দিকে তাকালো। পূর্ণ দৃষ্টি মেলে তাকালো সদ্য বিয়ে করা নববধূর দিকে। কান্না করার ফলে চোখ মুখ ফুলে গেছে নবনীতার। সে কান্না করতে নিষেধ করছে না। বিয়েটা যে মানবীটি মেনে নিতে পারেনি তা স্পষ্ট। কিয়ৎ সময় পূর্বে তাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে। এলাকার মাতব্বরের সিদ্ধান্তে গ্রামের লোকদের সামনে বিয়ে হয়েছে। নিকুঞ্জ বিয়েতে কোনো বাধা প্রদান করেনি। সে বিয়ে না করলে নবনীতার বাঁচা দুষ্কর হয়ে যেত। মানুষ নানা কটু কথা বলতো, যা ছোট্ট মেয়েটা সহ্য করতে পারত না। জীবনটা শেষ হয়ে যেত। নবনীতা নিকুঞ্জকে বিয়ে করতে চায়নি, বাধ্য হয়ে বিয়ে করেছে। জমিদার বাড়ির মানুষ কি তাকে মেনে নিবে? বাড়ির মানুষ নবনীতাকে কি মেনে নিবে? খারাপ বলবে না তো? যার সাথে বিয়ে হয়েছে সে কি মেনে নিতে পারবে, নাকি অপমান অবহেলা করবে? আজম রেহমানি আর আহাদ রেহমানি ব্যবসা সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন অন্দরমহলে বসে। সীমা বেগম খাবার তোড়জোড় করছেন। এখনো কারো খাওয়া হয়নি। মায়া চেয়ারে বসে আছে। সে নিকুঞ্জের জন্য চিন্তা করছে অনেক। এখনো কি মেয়েটিকে খুঁজে পায়নি কি? নাজিমও নিকুঞ্জের খোঁজে গেছে। রাতে বাড়িতে ফিরেনি, এর জন্য দুই ভাই বোন ভীষণ চিন্তিত। সীমা বেগম অনেকবার জিজ্ঞেস করছে নিকুঞ্জ কোথায়। মায়া বারবার মিথ্যা বলেছে। বাবা, আগামীকাল শেখ সাহেব আসবেন, আপনার সাথে নাকি কিছু কথা আছে ওনার। নাইফ সিঁড়ি বেয়ে নেমে এসে আজম রেহমানিকে বলল, কখন আসবে? সকালের দিকে আসবে বলেছে। নাইফ সোফায় বসে বলল, ঠিক আছে। তোমার শহরে যাওয়ার কথা ছিল আজ? হ্যাঁ, যাব। তিনজন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। ব্যবসার রমরমা চলছে এখন। এর মাঝেই বাহিরে গাড়ি থামার শব্দ পাওয়া গেল। কিছুক্ষণ পরেই নাজিম অন্দরমহলে প্রবেশ করলো। নাজিমের মুখে ফুটে উঠেছে চিন্তার রেখা। সে হেঁটে নাইফের পাশে দাঁড়ালো। কিরে, এত সকালে কোথায় গিয়েছিলি? নাইফ ভুরু কুচকে বলল নাজিমকে, জরুরি কাজ ছিল। কি কাজ তোর? বলার পরে আর কিছু বলতে পারলো না নাইফ।
তার চোখ পড়ল সদর দরজা দিয়ে প্রবেশ করা দুই মানবীর দিকে। এতে তার ভুরু কুঁচকে গেল। মেয়েটিকে তার চেনা চেনা লাগছে। আজম রেহমানের পদধ্বনির শব্দে কথা বলা বন্ধ করে সামনের দিকে তাকালো। নিকুঞ্জর পাশে মেয়ে দেখে অবাক হলো তারা। অসময়ে মেয়ে সহ হাজির হওয়ায় সন্দেহ হলো তার। মায়া দৌড়ে নিকুঞ্জের পাশে এসে দাঁড়ালো। সে অনেকটা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। নবনীতাকে বাড়ি না রেখে এসে এখানে কেন নিয়ে আসলো? আহাদ রেহমানি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে নবনীতার দিকে। এই মেয়েকে এখানে কেন নিয়ে এসেছে? আজম রেহমানি নবনীতাকে আগে দেখেননি, তাই অচেনা লাগছে। নিকুঞ্জ কোথায় ছিল আর মেয়েটিই বাকে? আজম রেহমানি কপাল কুঁচকে নিকুঞ্জকে জিজ্ঞাসা করলো। সীমা বেগম ছেলের পাশে একটা মেয়েকে দেখে অনেকটাই বিস্মিত হয়েছে। আগে কখনো কোনো মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেনি, তাহলে আজ কেন নিয়ে আসলো? কে এই মেয়ে? নবনীতা মুখ নিচু করে চোখের পানি ফেলছে। নিকুঞ্জের মুখও কেমন গম্ভীর। সে পাশে দাঁড়িয়ে থাকা নবনীতার দিকে তাকিয়ে একবার দেখে নিল সে। মেয়েটি সারা রাস্তা কান্না করতে করতে এসেছে, একটা কথাও বলেনি। কি হলো, জবাব দাও। বাবা, আমি নবনীতাকে আজ বিয়ে করেছি। সে আমার স্ত্রী। নিকুঞ্জও নবনীতাকে কিছু বলেনি। নিকুঞ্জের কথাটা জমিদার বাড়িতে বজ্রপাতের ন্যায় মনে হলো সবার কাছে। বোমার মতো বিস্ফোরণ হলো মনে হয়। সবাই কথাটা শুনে অবাক চাহনি নিয়ে তাকালো দুজনের দিকে। আজম রেহমানি, আহাদ রেহমানি, নায়েব সহসা বসে উঠে দাঁড়ালো। এসব কি বলছিস তুই? হঠাৎ বিয়ে? আমি তো কিছু বুঝতে পারছি না, নায়েব অবাক স্বরে বলল। মায়া হা করে তাকিয়েছে নবনীতার নিকুঞ্জের দিকে। তার কথাটা বিশ্বাস হচ্ছে না। কথাটা কিভাবে সম্ভব এটা? সীমা বেগম ছেলের কথা শুনে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। মুখের কথা হারিয়ে ফেলেছেন তিনি। অরুণা ওপর থেকে নিচের পরিবেশ দেখছে। মুখে ফুটে উঠেছে হাসি। জমিদার বাড়িতে এখন তার শান্তির সময় মনে হচ্ছে। সবাইকে অশান্তিতে দেখে মনটা খুব খুশি খুশি লাগছে। এমন সময় চলতে থাকুক। আজম রেহমানের মুখ থমথমে হয়ে উঠেছে। এসব কি বলছো নিকুঞ্জ? হঠাৎ করে বিয়ে করার কারণ কি? আমাদের বললেই পারতে, দেখে শুনে বড় ঘরের মেয়ের সাথে বড় অনুষ্ঠান করে বিবাহ দিতাম। আর এই মেয়েকে কি হবে জমিদার বাড়ির বউ বলে পরিচয় দিব সকলের সামনে? কাউকে না বলে বিবাহ করছো, এটা কতটা লজ্জাজনক ঘটনা জানো তুমি? আমাদের অসম্মান করেছো। থমথমে গলায় বললেন আজম রেহমানি। বাবা, আমার নবনীতাকে পছন্দ হয়েছে তাই বিয়ে করি। আর উচ্চ বংশের মেয়ে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। আমার যাকে ভালো লেগেছে আমি তাকে বিয়ে করেছি। আপনাদের অসম্মান করতে চাইনি, তবুও করতে হলো। আমায় মাফ করবেন সবাই। আর সময় হলে আমি বড় করে বৌভাত করে গ্রামবাসীর সাথে পরিচয় করিয়ে দেব। আপনার ভাবতে হবে না। স্বাভাবিকভাবে উত্তর দিল সে। নবনীতার কান্না নিকুঞ্জের কথা শুনে বন্ধ হয়ে গেছে তখনই। সে কথাটা শুনে অবাক হয়েছে অনেক। অবাক চাহনিতে নিকুঞ্জের দিকে তাকিয়ে আছে। কবে থেকে পছন্দ করে? নিকুঞ্জ নবনীতার অবাক চাহনি দেখলো, তবুও কিছু বলল না সে। তাই বলে ফকিন্নির বাচ্চাকে বিয়ে করবে তুমি? এদের না আছে ধন সম্পদ আর না আছে বংশ, সবগুলো ছোট লোক। এই মেয়ে নিশ্চয়ই তোমায় কোনোভাবে ফাঁসিয়েছে, তাই না? এদের পরিবারে তো বড় লোকদের কিভাবে ফাঁদে ফেলে বিয়ে করতে হয় সেসব শেখায়। আমার ছেলেটাকে এই মেয়ের বোন একবার ফাঁসিয়েছে, আবার তোমায় এই মেয়ে ফাঁসিয়ে একবারে বউ হয়ে বাড়িতে ঢুকেছে। এগুলো এদের পরিকল্পনা। আগে একজনকে এই বাড়ির বউ বানাতে পারিনি, তবে আরেকজনকে ঠিকই বানিয়ে দিল। গফুর মিয়ার এমন পরিকল্পনা দেখে আমি শিহরিত। দুই মেয়েকেই জমিদার বাড়ির ছেলের পিছনে লাগিয়ে দিয়েছে। এই মেয়ে সব শেষ করে দিবে, দেখে নিও সবাই। এই জন্যই এসব গরিবদের মাথায় তুলতে নেই কখনো। আহাদ রেহমানি গর্জে উঠে বললেন। বাবা, তুমি এখানে নিশুতিকে কেন টানছো? আমি তাকে পছন্দ করতাম, সে আমায় করতো না। আর কোনোদিন ওকে নিয়ে খারাপ কথা বলবে না। নাজিম আরো কিছু বলবে তার আগে নিকুঞ্জ নাজিমকে ইশারা করে থামিয়ে দিল। অন্দরমহলের সকলে আরেক দফা চমকালো। নাজিমের মুখে এমন কথা শোনার জন্য তারা প্রস্তুত ছিল না। নবনীতার মনে হলো তার বোনটাও তো বিয়ে করতে চায়নি। সে বুঝেছিল নাজিমের জন্য নিশুতির ভালো লাগা কাজ করত। দুজনের বিয়েটা হলে কেউ কষ্টে থাকতো না। ভাগ্যের নির্মম পরিহাস। চাচা অনেক বলেছেন, আর না, আমি ছোট না যে আমাকে ফাঁসাবে। আর আমি নিজের ইচ্ছেতে বিয়ে করেছি। সবার উদ্দেশ্যে একটা কথা, নবনীতাকে কেউ বিয়ে নিয়ে কোনো খারাপ কথা বলবে না। আমি আমার স্ত্রী অসম্মান করতে দেখলে তাকে ছেড়ে দেব না। আর সবাই মনে রেখো, নবনীতা জমিদার বাড়ির ছোট বউ। সবাই এই কথা মাথায় রাখবে। এই বাড়িতে বউদের যেভাবে সম্মান হক দেয়া হয়, নবনীতাকেও দিতে হবে। নিকুঞ্জ গম্ভীর মুখে কথাটা বলল। নবনীতা আরেক দফা অবাক হলো। নিকুঞ্জের বলা কথাগুলো তার কানে বাজছে। এত সহজভাবে মানবটি কিভাবে বলল? একটুও সংকোচ করল না। সব তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। আব্বা, আমায় অত্যন্ত জানাতে পারতি। এইভাবে বিয়ে করলে, তাও আবার গরিব মানুষের মেয়ে। মানুষ জানলে হাসাহাসি করবে। সীমা বেগম নিকুঞ্জের সামনে এসে বলল। আম্মা, তোমার থেকে এমন ধরনের কথা আমি আশা করি নাই। কাউকে ছোট করে কথা ভালো না, এটা তুমি জানো। আমার স্ত্রীকে ছোট করলে আমার খারাপ লাগবে।
তুমি বাড়ির বউয়ের নজরে না দেখে মেয়ের মতো গড়ে নাও, একদিন দেখবে তোমার মনের মতো হয়ে উঠবে। নিকুঞ্জ তার মায়ের হাত ধরে বলল। সীমা বেগম কেঁদে ফেলল। আম্মা কান্না করো না, জানোই তো তোমার কান্না আমার ভালো লাগে না। নবনীতা অনেক ভালো মেয়ে, তোমার অনেক খেয়াল রাখবে। আমি এই মেয়েকে কখনো এই বাড়ির বউ বলে মানবো না। আহাদ রেহমানি কথাটি বলে ধপাধপ পা ফেলে বাহিরে চলে গেলেন। আজম রেহমানি আর কিছু না বলে সেখান হতে গটগটিয়ে প্রস্থান করলো। সীমা বেগম স্বামীর পিছু পিছু গেলেন। নাজিম সিঁড়ি বেয়ে নিজের কক্ষে যাওয়ার সময় অরুণার সাথে দেখা হলো, তবুও কোনো কথা না বলে নিজ মনে চলে গেল। অরুণা দেখে দীর্ঘশ্বাস ফেলল। মায়া তার দাদির ঘরে গেল বিয়ের কথাটা জানানোর জন্য। চলো আমার সাথে। নিকুঞ্জ নবনীতাকে বলল। কোথায়? আমার কক্ষে। বলেই